যখন শ্যামল ছিল এবারে চুপ 15 কি 20 আগে সম্প্রদায় আমাকে কবিতা বলতে হবে, আমাদের কবিতা আসলে। তো তখন আমি বলেছিলাম যে আমি তো কবিতা সেই ছেলেবেলায় প্রেমে পড়ার পরে যেরকম লোকে লেখে দু চারটে লিখেছিলাম, আর তারপর অনেকদিন লিখিনি, তারপরে বলতে চলে এলাম আর বলতে এমনভাবে জড়িয়ে ফেললো। তারপর কবিতায় একটা গোটা দিনের জন্য ফিরেছিলাম, সেটা মাথায় রেখে সেই কবিতা ছোট ছোট কবিতা লিখেছিলাম। এটা 1996 সালে প্যারিসে গিয়েছিল একটা কাজে। প্যারিসে গিয়েছিলাম একটা কাজে, সেই কাজের ফাঁকে যেখানে থাকতাম যে বাড়িটাতে, সেখানে একদিন দুপুরবেলা বসেছিলাম, কোনো কাজ ছিল না, বাইরে বৃষ্টি পড়ছিল, তো বেরোতে পারছি না, দেখে কি করবো, কিছু করার নেই, কোনো বইও নেই সেখানে সেই জায়গাটাতে। আমার হাতের কাছে কাগজ ছিল, কলম ছিল, তখন 3টি ছোট্ট কবিতা লিখেছিলাম। সে কবিতাটা পরে আমি যখন প্যারিসের উপর কতগুলো লেখা নিয়ে বেরোলো, প্যারিস কাল আজ কাল বলে এই সংগ্রহটা, তাতে আমি লিখেছি। তো আপনারা শুনে দেখুন কিরকম লাগে। আচ্ছা, ভার্লেন, জুল ভার্লেন, ফরাসি কবি, তার একটা বৃষ্টির কবিতা খুব মাথায় ঘুরতো, চিরকাল এখনো ঘুরে। তো বসে আছি যখন বাইরে বৃষ্টি পড়ছে আর মেঘলা হয়ে আছে, আমার ভার্লেনের সেই কবিতার কথা মনে পড়ল। সেই ভেবে এই কবিতাটা লিখেছিলাম। ভার্লেনের শহরে সমস্ত বাড়ির ছাদে জল পড়ে, পাখিরা ফোকর খোঁজে লুকোবার। আমি বসে নিশ্চিন্ত আরামে আর ভাবি, এমন শীতের দেশে পাখিরা কি সুখী হতে পারে? কিংবা উষ্ণ আবেগে প্রসব করতে পারে নতুন শখ, অথবা মানুষও কি উষ্ণতার খেচে একাকি থাকে না বসে কাঁচের আড়ালে? আমি যেরকম বসে আছি কাঁচের আড়ালে, এরকম কোন একদিনই কি ভার্লেন দেখেছেন বৃষ্টিতে ঝরে পড়া সবার উপরে নিস্তরঙ্গ বেদনার মতো? প্যারিসের বেদনার এই রং গায়ে মেখে বসে আছে ভার্লেনের বাড়িটা ঈশ্বর বদলে। প্যারিস, 5 অক্টোবর 1996। যেখানে বসেছিলাম তার দুটোর ভিতরে রাস্তা পরে আর কি রু জুল ভার্লেন থাকেন ওখানে। সেই সঙ্গে আরো দুটো ছোট ছোট কবিতা, প্যারিসে নিঃসঙ্গ, ওই দিনই দিচ্ছি, প্যারিসে নিঃসঙ্গ। হায় কি নতুন বই আমি বালকের মতো ফের, পুরাতন সে অতীতে একটু একটু করে ঝরে পড়ি, বৃন্ত থেকে ছিন্ন মূল নরম ফুলের মতো। অতীতে পড়ছি বলে মাথা থাকে নিচের দিকে, নাকি এইভাবে সব ফুল সব বস্তু পড়ে? ফুলের পতনে কার কতটুকু ব্যথা কোথা লাগে জানে না তা ফুল, মাটি, গাছ বা মানুষ। আমার সংক্ষিপ্ত পড়া তোমার অর্থ। সেদিন আরেকটা কবিতা, নিঃসঙ্গ, ওই যেরকম হচ্ছে, কিরকম আনন্দে আছি যদিও একাকী, কেমন বিচ্ছিন্ন তবু তেমন বেদনা তো নেই, আনন্দে একা একা এমন বেদনাই বুকে রক্ত ধরে বেয়ে উঠে দূরের পাহাড়,
বুকের ক্ষতগুলো ভাগ করে ছুঁই এ সাগরে ওই সমুদ্রে, নীল কালো সমুদ্র জানে আমার ক্ষতের রংটা। এটা অবশ্যই 5 অক্টোবর 1996 কবিতার অভিমুখ দিয়ে। তো কবিতার অভিমুখ শুধু বাংলা কবিতার অভিমুখ বলবো কেন, সব কবিতার তো অভিমুখ একটাই হওয়া উচিত। সেটা কি সেটা আমি খুঁজে বেড়াচ্ছি, কবিতা খুঁজে বেড়াচ্ছি। অভিমুখটা কি, কোথায় যাবো, কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় পেরিয়ে গিয়ে কোথায় খুঁজে পাবো নিজেকে, এই তো চলছে কবিতাকে নিয়ে। তো আমার খুব প্রিয় কবিতাকে আমি অকস্মাৎ আবিষ্কার করেছিলাম। অকস্মাৎ আমি যাচ্ছিলাম ইংল্যান্ডে যাচ্ছিলাম, আমার একটা স্টপ ওভার ছিল ফ্র্যাঙ্কফার্টে। তো ফ্র্যাঙ্কে 3 ঘন্টা বের হতে হবে, সে আর বিরক্তিকর ব্যাপার। তো আমি বসছিলাম, তো যাওয়ার সময় যেটা হলো, প্লেনে ওরা কাগজ দিয়েছিল আমাকে ওটার জন্য। তো সেই কাগজে দেখি সেদিন অ্যানাউন্স করা হয়েছে যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে সে বছর কবিতার জন্য ভিস্লাভা সিম্বোলস্কা। অসাধারণ, আমি জানতাম, আমি কবিতার নাম জানি, তিনি যে পোলিশ, বিখ্যাত পোলিশ কবি সব জানি, কিন্তু তার কবিতা তো পড়িনি, তার মধ্যে আলোচনা ছিল। তো সেই কাগজটা নিয়ে আমি ওই 3 ঘন্টা বসে বসে উল্টে উল্টে পড়তে শুরু করলাম। পড়ে সত্যি কথা বলছি, কবির প্রেমে পড়ে গেলাম। এই কিছু ইনফ্যাক্ট আমি যখন এই বছর কয়েক আগে আমি আর আমার গিনি গিয়েছিলাম আমাদের জার্মান বন্ধুর কাছে, ট্রেনে আমরা গাড়ি করে ঘুরছিলাম। তো ও বলেছিল কোথায় কোথায় যেতে চাও তুমি, তো আমি সব জায়গাগুলো বলে দিচ্ছিলাম, এই 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 জায়গায় যাবো। যেখানে যাওয়া হলো না সেটা হচ্ছে এই, কারণ আমার খুব ইচ্ছে ছিল সিম্বোলস্কার সঙ্গে একবার দেখা করা। তো সিম্বোলস্কার সঙ্গে দেখা করলে ওর সঙ্গে কথা বলতাম। যাই হোক, কিন্তু এই গত বছর কিছুদিন আগেই মারা গেলেন। তখন খুব মন খারাপ হলো, এত অসাধারণ কবি। তো কবিতার অভিমুখ যদি বলতে হয়, আমি এখন এই মুহূর্তে বলবো যে ওই সিম্বোলস্কাতে পৌঁছ, সে বাংলা কবি হোক, ইংরেজি হোক, উর্দু হোক, রুশ হোক। কেন বলছি, এত আধুনিক এবং সত্যি কথা বলতে এই সময়ে ক্ষতগুলো যিনি আবিষ্কার করে করে কবিতা লেখেন এবং এত পূর্ব, আমি তার কিছু অনুবাদ করেছি। তো একটি কবিতা, একটা বড় প্রবন্ধ লিখলাম ফিরে এসে, ওনার বই যখন পেলাম পেলাম, তো কয়েকটা কবিতা অনুবাদ করেছিলাম। তো এই প্রবন্ধের মধ্যে সেগুলো ব্যবহার করেছি আমি আপনাদের। তারপরে আমি জায়গায় যাচ্ছি। ভাবতে পারেন এখানে অনেকে মৃত্যুর কথা লিখে বলেছেন কবিতার মধ্যে। মৃত্যু আমাদের একটা অবসেশন, থাকতেই হবে, কারণ ওটা আমরা জানি আমাদের শেষ ঠিকানা। তো সবাই মৃত্যু নিয়ে ভাবে, সেই মৃত্যুকে এইরকম তাচ্ছিল্য করার জন্য আমি কোনোদিন করি বলতে। উনি লিখেছেন, মৃত্যু নিয়ে অতিরঞ্জন ছাড়াই, মৃত্যু নিয়ে অতিরঞ্জন ছাড়াই। আমার অনুবাদে, আমি ইংরেজি থেকে করেছিলাম, আর পড়ি জানি না, কোন ঠাট্টা বোঝে না, কোন তারা খোঁজ রাখে না, সেতু করতে পারে, বয়ন খনন চাষাবাদ, জাহাজ কিংবা কেক বানানো কিচ্ছু জানে না। আমাদের আগামীর পরিকল্পনায় শেষ কথা ওই, যার কোনো মানে মাথা নেই, নিজের কাজগুলো বুঝতে পারে না। কেন নিজের কাজগুলো বুঝতে পারে না? কবর খোঁড়া, কফিন তৈরি, কাণ্ড শেষে সব সূত্র করা, প্রাণে মারতে ব্যস্ত, ওর কাজের কোনো ছিড়িছাড় নেই, না প্রণালী না এলেন। আমরা প্রত্যেকেই যেমন প্রথম নিধন, ওরই তো জয় জয়, কিন্তু দেখো ওর অগণিত হার,
ফসকা আঘাত, ফিরে ফিরে হামলা, মাঝে মাঝে মাছি মারার তাগিদও চলে যায়। কত না শুয়োপোকা গুটি গুটি বেরিয়ে যায় মৃত্যু কি নেই, এরকম ঠান্ডা। এই জিনিসটাই দরকার। আমরা চারিদিকে এখন মৃত্যু দেখছি, ওখানে ইসরায়েলরা মারছে আমাদের পালেস্তিনীয়দের, রুশরা মারছে ইউক্রেনীয়দের, আমরা মারছি নিজেদের। সারাক্ষণ তো কাগজে বেরোচ্ছে, টেলিভিশনে বেরোচ্ছে না। এখানে মৃত্যুকে ঠাট্টা করা ছাড়া কিছু করার নেই। মৃত্যু নিয়ে গবেষণা করার আর দরকার নেই। ওটা বলে গেছেন সুন্দর। আচ্ছা, এরকম একটা কবিতা কেউ ভাবতে পারে? অপূর্ব একটা ছোট্ট কবিতা, মুহূর্তের মধ্যে শুধু দর্শক বলবো না, অধ্যাত্ম হয়ে যাচ্ছে। কি সুন্দর! হেন জীবন নেই যা একটি মুহূর্তের জন্য অমর হবার, হেন জীবন নেই যা একটি মুহূর্তের জন্য অমর হবার নয়। ঠিক সেই মুহূর্তটিকেই একটু দেরি করিয়ে দিয়ে হাজির হয় মৃত্যু। বৃথায় ও হাতল ঘোরায় অদৃশ্য দরজায় যতটা তুমি এসে গেছো তা তো বুঝতে পারবে না। আমাদের গন্তব্য থাকা নিয়ে ইত্যাদি। নামের নগরীতে আমার না পৌঁছনো, নামের নগরীতে আমার না পৌঁছনো কাঁটায় কাঁটায়। তোমাকে জানিয়েও রেখেছিলাম আমার না পাঠানো চিঠিতে। তুমিও পেরেছিলে না থাকতে আমাদের ঠিক করার সময়। ট্রেন দাঁড়ালো প্ল্যাটফর্ম 3-এ, অনেকেই নেমে গেল। আমার না থাকার জোর দিল বহির্গামী ভিড়ে। কেউ একটা ছুটে গেল একজনের কাছে। লোকটিকে চিনি না, মেয়েটি কিন্তু ওকে চিনে ফেলল তৎক্ষণাৎ। ওরা যখন চুম্বন করলো, আমাদের অস্ত্র দিয়ে নয়, একটা সুটকেস খোয়া গেল যেটা আমার নয়। নগরী রেল স্টেশন, বাস্তব অস্তিত্বের পরীক্ষা পাশ করলো সফল। সমগ্রতা থেকে গেল যেমনটি তেমন। অংশগুলো ছুটতে থাকলো বাঁধা রাস্তায়, এমনকি দেখাগুলো কথা মতো যথাস্থায়। আমাদের উপস্থিতির নাগালের বাইরে সম্ভাব্যতার হারানো স্বর্গ। অন্য কোথায়, অন্য কোনোখানে কিভাবে ক্ষুদ্র শব্দগুলো। এই হচ্ছে গন্তব্য। এবারে বলি বাংলা কবিতার গন্তব্য বা অভিমুখ যদি বলতে হয়, কিভাবে বলবো? সব ভাষায় এক একটা অভিমুখ থাকে, গন্তব্য থাকে, শেষ পর্যন্ত সেই কবিতাতেই থাকে। যেরকম কয়েকটা কবিতা পড়ে শোনা না, যাই হোক, গন্তব্য বলতে গেলে উৎসটা আগে মনে করতে হয়। ইংরেজি সেরা আধুনিক কবিতার উৎস হচ্ছে শেক্সপিয়ার। নাটক থেকে ইংরেজির সেরা কবিতাই আসছে। এখনো সেরা কবিতা বলে ইংরেজিতে যেগুলো মাথার মধ্যে ঘুরে যেগুলো মুখ দিয়ে বেরিয়ে আসবে, হ্যাঁ, সে তো শেক্সপিয়ারই আছে। শেক্সপিয়ার আমার দিয়ে যাচ্ছে নাটক থেকে। মিল্টন আমাদের ভাষায়, বাংলা ভাষায় আমরা প্রথম কবিতা কিভাবে পাচ্ছি? কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত। এটা শুরু কিন্তু ইংরেজিদের মধ্যে। ইংরেজ আমরা এখনকার যেটা আধুনিক বলি, কৃত্তিবাসী বা কাশিদাসীর কথা বলছি না, কিন্তু তারা তো আমাদের বাংলাকে এক জায়গায় এনে বাঁধবে, যেখান থেকে আমরা রামায়ণ পেলাম, মহাভারত পেলাম। আচ্ছা, মিল্টন কি করলেন? প্যারাডাইস লস্ট দিলেন, এবং ইংরেজি কবিতার সূত্র শুরু হলো ওখানে। ফ্রম শেক্সপিয়ার, আধুনিক কবিতা, আধুনিকতম কবিতা। মিল্টন ছিল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা পরে এলিয়ট বলেছিলেন the Chinese wall of English poetry, যাকে পার হওয়া যায়, the Chinese wall of English poetry। ওই যে আইনলি পেন্টামিতে
যেটা অদ্ভুত রহস্য তৈরি করলেন, বাপরে বাপরে বাপ, যার কোনো শেষ নেই। মনে হচ্ছে যেন এই তো এই তো এই তো চলছে চলছে, বিউটিফুল, অসাধারণ। ওরা আমরা ইংরেজের কাছে খুব দিই, তার কারণ হচ্ছে আমাদের আধুনিকতা শুরু হলো মধুসূদন দিয়ে। মধুসূদন ঠিক মিল্টনের মতনই শুরু করলেন। যেটা হয়, আমরা বলি যে কবিতা লিখতে 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 এক একটা সময় এক জায়গায় এসে মহাকাব্য তৈরি হয় সেই ভাষায়। আমাদের শুরু হলো মহাকাব্যে, মেঘনাদ বধ কাব্য। মিল্টন আমরা শুরু করে দিলেন প্যারাডাইস লস্ট, মহাকাব্য দিয়ে শুরু হলো আমাদের মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। তার পাশাপাশি উনি আরো অসাধারণ অমিত্রাক্ষর ছন্দ করলেন, কবিতার অদ্ভুত একটা চেহারা তৈরি হলো। তার আগে মিলিয়ে 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 কবিতা শেষ করা হতো, চালানো হতো, ধরা হতো, বাঁধা হতো। উনি সে অমিত্রাক্ষর নিয়ে এলেন বিদেশ থেকে, এমন একটা অদ্ভুত করলেন, কি কহিলি বাসন্তী দানব নন্দিনী আমি রক্ষ কুল বধূ, কি কহিলি বাসন্তী দানব নন্দিনী আমি রক্ষ কুল বধূ। আমি লড়াই করব ভিখারি রাগ হয়ে। এই যে অদ্ভুত ডায়ালগ ফর্মে, মানে উনি তো নাটক লিখছেন আর শেক্সপিয়ার নাটকই লিখছেন, কিন্তু নাটকের মধ্যে এমন সব লাইন আসছে যেগুলো আধুনিকতার উত্তর একেবারে আধুনিকতাকে ছুঁতে পারছে না। ইয়ে বলছেন, এদের বলছেন, এদের যে একটা অসাধারণ কবিতা আছে, অসাধারণ কবিতা, সেটা নাটকের Merlin the Pitiful. You know and do not know. You know and do not know what it is to act or suffer. You know and do not know that acting is suffering and suffering action. Neither does the actor suffer, nor the patient act, but both are fixed in an eternal action, an eternal patience, to which we must all concede, so that the pattern may subsist. But the pattern is action and the suffering, that the wheel may turn and still be forever. বুদ্ধের মতন বলি যাচ্ছি আমরা, কিন্তু কবিতা অপূর্ব কবিতা, বুদ্ধের মতো বলি যাচ্ছি। তো এই যে অদ্ভুত জিনিসটা হচ্ছে, এর কারণটা হচ্ছে কি, নাটক থেকে কবিতা বেরিয়ে আসছে। মহাকাব্য তো শুরু করে দিচ্ছে আমরা একটা জায়গা যেখানে আস্তে আস্তে কবিতা নেমে আসছে আমাদের সময়, এবং আমরা সেটাকে আধুনিক বলে মনে করছি, আধুনিক করতে হবে বলে মনে করছি। কিন্তু আধুনিক কবিতা ওখানে ধরা পড়ে রয়েছে। আমরা কোথায় যাবো তার থেকে, আধুনিকতার থেকে মুক্তি আমাদের নেই। মডার্ন, যে মুহূর্তে আমরা জন্মালাম, আমরা তো নতুন জীবন নিয়ে জন্মালাম, তার মধ্যেই আধুনিকতা। সেই জীবনটা আস্তে আস্তে আবিষ্কার করে তার আগে কি, তারও আগে কি, তারও আগে কি। Discovery of oneself is a search of modernity, search for modernity. কেন বলছি এটা? খুব ইন্টারেস্টিং ব্যাপার বাংলা কবিতায় যেটা হলো, এটা খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথের কবিতার শুরু শেষ করা যায় গানে। রবীন্দ্রনাথের শুরু ও শেষ হচ্ছে গিয়ে কবিতার শুরু ও শেষ হচ্ছে গান। কেন? শুরুতে উনি যখন গত শতাব্দীর শেষের দিকে দাদার সঙ্গে কবিতা গান লিখছেন, গান গাইছেন, কবিতা প্রথম কবিতা যেগুলো লিখছেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো ধ্যানের গান। বাবাকে শোনাচ্ছেন ধ্যানের গান। বাবা এত মুগ্ধ হচ্ছেন যে তাকে পুরস্কার দিচ্ছে। সে একটা কি বলে মগ্নতার কবিতা উনি লিখেছেন বলে। আচ্ছা, এবারে এই করতে করতে কি হলো, রবীন্দ্রনাথ পৌঁছলেন গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে যে গানগুলো, সং অফারিংস, যেটা নোবেল পুরস্কার পেল, এই গানগুলো, এই গীতাঞ্জলি সব তো গান, কিন্তু কি অপূর্ব কবিতা। উনি কবিতা বলে দিয়েছেন, কিন্তু সেগুলো মূলত বা ভাবগত ভাবে, ধারণাগত ভাবে, পবিত্রগত ভাবে কিন্তু গান। মহাকবি এসে গেছে। কবিতাটা কবে বেরোলো না, তারও মৃত্যুর পরে।
উনি 54 সালে মারা গেলেন, 1954 সালে মারা গেলেন। রূপসী বাংলা প্রকাশিত হলো 1956 সালের শেষে। কেউ ভাবতে পারে এর মধ্যে উনি গল্প লিখছেন, প্রবন্ধ লিখছেন, উপন্যাস লিখছেন, কিন্তু এইটা উনি বার করছেন না কেন? এই রহস্য, এটাকেও আমি অভিমুখ বলি। একটা মানুষ কোথায় যেতে চাইছেন, এইরকম কবিতা লেখার পরেও তিনি কোথায় পৌঁছতে চাইছেন সেটাকে চিনতে আছে। তিনি আর কি চাইছেন, আর কি তার করণীয় আছে যে রূপসী বাংলা তিনি প্রকাশ করেছেন না, যিনি বাংলাকে এত ভালোবাসেন। বাংলা ছড়িয়ে রয়েছে তার কবিতায় 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 কবিতায়, আর সেই বাংলার একটা অপূর্ব রূপ রূপসী বাংলা, তাকে তিনি বাড়িতে সরিয়ে রেখেছেন। কেন? একটা বইও কি কবিতা ওনার বেরিয়েছিল জীবদ্দশায়? সমস্ত বেরিয়েছিল। রবীন্দ্র পুরস্কারও পেয়েছেন 1954 সালে। উনি রবীন্দ্র পুরস্কার পেলেন কাব্য সংকলন, শ্রেষ্ঠ কাব্য, শ্রেষ্ঠ উপন্যাস বেরিয়েছে। উপন্যাসও বেরিয়েছে, কিন্তু পরে মানে গোছা হয়ে পরে বেরোলো ওনার মৃত্যুর পরে। তখন এমনকি তার কাছে উপন্যাস চেয়েছিল, ওরা কবিতা চাইছে, আর উনি উপন্যাস দেওয়ার চেষ্টা করছেন। পূর্বার সাথে তোর কাছে কবিতা চাওয়া হচ্ছে, কিন্তু উনি তাকে উনি সমানে সঞ্জয়কে দিতে চাইছেন, উপন্যাস দিতে চাইছেন। হ্যাঁ, পয়সা, টাকা দরকার, কবিতা লিখে তো পয়সা নেই। সঞ্জয় ভট্টাচার্যকে চিঠি এলো। হ্যাঁ, সঞ্জয় লিখছেন যে আমি তোমাকে এটা পাঠাতে চাই, এই উপন্যাসটা আমি এটা দিচ্ছি, তার বিরুদ্ধে তার জন্য আমাকে এই পরিমাণ অর্থ দিলে সুবিধা হবে। কষ্টের, খুব কষ্টের। আমি ওর what the most beautiful diaries হচ্ছে জীবনের মধ্যে। এত দুঃখ পাই, এত কষ্ট পাই, মানে পড়তে গেলে চোখে জল আসে, তাও পড়ি, মানে পড়ার নেশা হয়ে গেছে ডায়েরি। তার কারণ হচ্ছে জীবনটাকে ধরার জন্য ডায়েরি কষ্টের জিনিস। কাফকার ডায়েরি কি কষ্টের মানে ভাবা যায় না, পড়তে গেলে চোখে জল আসে, কিন্তু ডায়েরি লিখে যাচ্ছে জীবনের সমস্ত দুর্ঘটনা, কষ্ট, দুঃখ সবই লিখে যাচ্ছে। এটা কাফকা, আর ইনি আমাদের সেই জীবনানন্দ ভাই। তো যাই হোক, এই যে একটা খুব সুন্দর কথা বলেছেন কবিতার আলোচনাতে, খুব সুন্দর কথা, যে একটু আগে উনি বলেছিলেন প্রসঙ্গবাবু, যে কবিতা হচ্ছে, গদ্য হচ্ছে ব্যর্থ কবিতা। গদ্য আসলে ব্যর্থ কবিতা। এলিয়ট বলছেন যে কবিতা চেষ্টা হচ্ছে গদ্যের কাছাকাছি, খুব ভালো গদ্যের কাছাকাছি করছে। কবিতার চেষ্টা হচ্ছে খুব ভালো উচ্চমানের গদ্যের কাছাকাছি করছে। গদ্য অসাধারণ, মানে সাহিত্য, মানে যে কোনো জিনিসের মতন, যে কোনো চিন্তা ধারণা প্রসঙ্গের মতন গড়িয়ে 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 করে যত প্রগতি হয়, তত তো আগের জিনিস পিছিয়ে থাকে, পরের জিনিসের দিকে, মানে নতুন জিনিসের দিকে যায়। গদ্য নতুন জিনিস, কবিতা সেটা আবিষ্কার হয়। এলিয়টের গদ্য পড়লে বোঝা যায় কি সাংঘাতিক মানে চিন্তা লুকিয়ে রয়েছে, অথচ কত সুন্দর করে প্রায় কবিতার মতন করে বলা হয়েছে। গদ্য লেখা কিন্তু সহজ নয়, গদ্য সহজ জিনিস নয়। গদ্য ইজ অ্যান এক্সারসাইজ ইন বিউটি, সৌন্দর্যের কাজ। আমি মানে কাফকার গদ্য যদি পড়ি, কামুর গদ্য যদি পড়ি, কামুর আমি ফরাসি শিখতে শুরু করেছিলাম শুধু কামুকে ফ্রেঞ্চে পড়বো বলে। স্কুলে আউটসাইডার নিয়েছিলাম, পড়ে ভীষণ ভালো লেগেছিল। তখন মনে হয়েছে, যখন কলেজে গেলাম তখন ভাবলাম যে কামুকে একটু ফ্রেঞ্চে পড়া দরকার। তখন আমি আলিয়াসে গেলাম, পড়তে শুরু করলাম। তারপরে তো ফ্রান্সে গিয়েছিলাম। তো আমার দুর্ভাগ্য যে আমার খুব ইচ্ছে ছিল প্যারিস যখন গেলাম, সেটা আমি লিখেওছি একটা প্রবন্ধের কামুকে নিয়ে লেখার সময়। আমি লিখেছি যে আমি প্যারিসে যাওয়ার একটা খুব মানে যখন আমি গেলাম পড়তে আর কি 79-এ, আমার মনে আছে আমার একটা আগ্রহ ছিল যে মিসেস মানুষকে দেখা করবো, কিন্তু কপাল এমন আমি গিয়ে পৌঁছলাম তার কিছু না আগে
মিসেস কামু মারা গেছে। আর কিছু না, শুধু ওনার সঙ্গে একটু কামু সম্পর্কে কথা। আর এমনই কথা 1979 কথা বলছি তো, 1980-তে তখন আর উনি লোকের সঙ্গে দেখা করেন না, কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। জঁ-পল সার্ত্রে তিনি আছেন তখন, আমি যেখানে থাকি মেজো দ্য ল্যান্ড, ওটা হচ্ছে গিয়ে সিটি ইউনিভার্সিটি বলে একটা জায়গা, সিটি ইউনিভার্সিটি। তো আমি থাকি ওখানে। আমি আর আমাদের পরে ঠিক আগে, পরে না, আগে মেট্রো স্টেশনটা হচ্ছে যেটা ফোর্ট ডরভেল, সেখানে হাসপাতালে ভর্তি আছেন সার্ত্রে শেষ মানে মারা যাওয়ার সময়। আমি কাগজে খবরটা পড়লাম যে সার্ত্রে ওখানে আছেন। আমি সঙ্গে সঙ্গে সেদিন ঠিক করলাম যে পরের দিন অফিসে যেখানে আমরা পড়তে যেতাম আর কি, ওখানে আসার আগে আমি সার্ত্রের সঙ্গে দেখা মানে অসুস্থ, মানে অন্তত কাঁচের বাইরে থেকে যদি পাওয়া যায়। তা আমি গেলাম, একটা ফুলের বউকে নিয়ে গিয়েছিলাম, আর তাতে লিখেছিলেন যে homage from an Indian fan. That one that my যাই হোক, নিয়ে একটা ফুলের বউকে নিয়ে গিয়েছিলাম। তো সে মেয়েটি যে থাকে নিচে ওই রিসেপশনে, তাকে বললাম যে মিসেস সার্ত্রে কেমন আছেন, বলে উনি ভালো আছেন। আমি বলছি ওনাকে কি দেখা যেতে পারে, শুধু ফুলটা দিতে যাবো, বলুন না কাউকে দেওয়া করা হয় না, ডাক্তার তিনি তোমাকে বলে দেবেন এটা করো, এটা করবে, এটা এই রাস্তায় যাও, রাস্তায় যাও। তিনি আমাদের আমাদের শতাব্দীর শাসক ছেলে। তো যাই হোক, তো আমার সেই বাইরে জল দিচ্ছি, আর যে আমি গেলাম, দেখা করতে পারলাম না। আর উনি অসুস্থ হলেন, তার আগে যদি চলে যেতে পারতাম, যে দেখা করতাম, আমি তেমন বয়সেও দেখা বলে এলাম, তখন সার্ত্রের সঙ্গে দেখা করতে যেতে পারতাম, কেন পারলাম না, এইসব ভাবছি। ভাবলাম বিশাল হাজার হাজার লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আমি নেমে এসে ওই ভিড়ের মধ্যে মিশে গেলাম। আর এত উঁচু জায়গাতে দাঁড়িয়েছিলাম, দেখছি সেই বিশাল, মানে পরে শুনলাম 30,000, এত লোক একসঙ্গে হয় না প্যারিসে, অসম্ভব মতো লোক, মানে 30,000 লোক সেই ভিড়ের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আর কি সবাই টুপি খুলে, কলার খুলে, মাথা নিচু করে, সেই বৃষ্টি পড়ছে তাকে দিচ্ছে, সার্ত্রে নিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে গিয়ে একটা গদ্যের চেহারা। এটা আমরা কবিতা করে করি, এই যে ইমার্সিভ মানে ইমার্শন, আমি সেদিন বুঝলাম যে আমার যেন ইমার্শন হচ্ছে ফরাসি জীবনে। এই কবিতার জিনিসটা হচ্ছে ঠিক তাই। আমরা কবিতাকে কোথায় আনতে চাই, এই যেটা বলে গেছেন যে আমাদের মৌখিক ভাষার কাছে। উনি কি ভাষা ব্যবহার করা হবে নাটকের ভাষা হিসেবে, সেটা বলতে গিয়ে বলেছেন it has to be the language we speak, or at the same time the language we want to attain. সেটা করতে চাই, কবজা করতে চাই। নাহলে আমরা যেরকম কথা বলছি, হাবিজাবি করে লিখলে তো নাটক হবে না। নাটকে সেই ভাবনাটাও আনতে হবে, যেটা আমরা ধরতে চাই, আর বাঁধতে হবে মুখের ওই একেবারে সহজ ভাষাতে। আমাদের বাংলা কবিতা যেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, শক্তি, সুনীল, এরা কবিতাকে গভীর ও গদ্যমুখী করে এক অপূর্ব বাতাস কিনে দিলেন কবিতা। আমাদের বাংলা কবিতার এই চেহারাটা আমার চোখের সামনে দেখা, কেন আমি যখন বাংলা কবিতা মন দিয়ে পড়ি, তখন এরা এইসব কাণ্ডগুলো দেখেছেন। পরে শক্তিদার সঙ্গে সুনীলের সঙ্গে খুবই বন্ধুত্ব বসে। আর একটা জিনিস সেটা বলতো, শক্তিদার সঙ্গে সুনীলের সঙ্গে মাঝে মাঝে, মানে বিশেষ করে সুনীলের সঙ্গে যা হতো অথবিন ক্লাবে ওখানে আড্ডা হতো, তো ওদের একটা কড়া থাকতো, আমাকে বলতো দেখো শঙ্কর যাওয়ার সময় আমার বলছে, শুনলে কম বলতো না, তুমি কিন্তু মানে ভাবুন শ্রদ্ধা কাকে বলে, এটা এইভাবে বুঝতে হবে। এই তুমি কিন্তু ওখানে ওই উহারে ডেকে এনো না, উহারে মানে হচ্ছে জীবনানন্দ, মানে জীবনানন্দ দিলে ওদের কোনো কথা কিছু বলা থাকে না, সারাক্ষণ বলে। সারা কি হয়েছে, যেদিন এই কথাটা শুনলাম, আমাদের ঘরে একটা এরকম একটা বউ ছিল,
কার্পেট দেওয়া, সেখানে গিয়েছিলেন সন্দীপন এসেছিলেন। সন্দীপন এসে বললেন, এই তোমাদের ঘরে একটা জায়গা দাও। তাহলে জায়গা হয়েছে। ওখানে কি করলো সন্দীপন সে সময়, আপনারা সবাই জানেন, এই ছোট ছোট কবিতার বই বার করতো, এই 1 টাকা করে বিক্রি করতো। আচ্ছা, তার সঙ্গে পোস্টার করতে শুরু করলো। একটা পোস্টার করেছে, সেটা 10 টাকা করে বিক্রি করবে, করেছে নাকি প্রচুর, সব বিক্রি হয়ে গেছে। আমি একটা তোমার ঘরে জোড়া হয়ে নিয়ে এসেছি। তো শুনে বললে লাগাতে বলো। আমি শুনে একবারই বসতাম, তো ওগুলো লাগিয়ে দিল। সেটা কি? শীতের সেই মধুরের ধন এখন আমাদের ওষ্ঠে লেগে আছে। শীতের সেই মধুরের ধন এখনো আমাদের ওষ্ঠে লেগে আছে। জীবনানন্দের তাই। আপনি তার সঙ্গে খুব সুন্দর একটা ছবি প্রকৃতি আঁকিয়েছে, একটা মহিলার মুখ আর নিচে লাইন। তো শক্তিটা এসেছে, নিয়ে গেছে না, কবিতায় কবিতায় বলে গেছে, মনে হয় না চেষ্টা করে বলছে। শীতের সেই মধুরের ক্ষণ এখনো আমাদের ওষ্ঠে লেগে আছে। কঠিন কঠিন শব্দ, তৎসম শব্দে ভর্তি, কিন্তু তার মধ্যে একটা চুম্বন আছে। কি অপূর্ব! সেই মধুরের ক্ষণ এখনো আমাদের ওষ্ঠে লেগে আছে। এইটা বলতে পারছে কবিতার জন্ম তো এইগুলো বলার জন্য। কবিতার কি বলে, শেক্সপিয়ার লিখেছেন বলে কবিতা কবিতা হয়নি। সে মানে he was born to write it. He was born to write it. Tomorrow and tomorrow and tomorrow. Tomorrow, tomorrow and tomorrow, from day to day, to the last syllable of recorded time. And all are yesterdays. তো এই টুমরো, টুমরো এন্ড টুমরো, এই যে আগামীকাল, 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 এটা নাটকের কথা। এবং সেটা বলছে কিনা একটা বলা হচ্ছে, সাংঘাতিক অপূর্ব একটা জায়গায় বলা হচ্ছে, কিন্তু সেটা বক্তব্য তো আমাদের জীবনের কথা। Lives in this petty case from day to day to the last syllable of recorded time. এটা তিনি বলে গেছেন বলে না, এটাই হচ্ছে আধুনিকতা, এই কবিতা। এইটা আমাদের জীবনে ভর করে আছে, আমরা তার মধ্যে রয়েছি, তার সঙ্গে প্রাণপণ জুটবার চেষ্টা করছি সারা জীবন। আমরা কোথায় আধুনিক বুঝতে গেলে আধুনিক এবং সমসাময়িক কথা একটু আলাদা করতে হবে। সমসাময়িক হচ্ছে যা আজকে এখন চলছে বলছে, সেটা কিন্তু আধুনিক নাও হতে পারে, খুব সম্ভবত না। আমরা আধুনিকতার মধ্যে আছি যদি সেটাকে আবিষ্কার করতে পারি। আমরা শেক্সপিয়ারে আছি, আমরা কিটসে আছি, আমরা এলিয়টে আছি, ইয়েটসে আছি, আমরা রবীন্দ্রনাথে আছি, আমরা কোথায় যাবো? জীবনানন্দে আছি, শক্তিতে আছি, সুনীলে আছি। বলবো কোথায় যাবো? খুব সুন্দর জিনিস আছে। এখনকার যে ব্যাপারটা, আমরা আধুনিক হওয়ার জন্য তাৎক্ষণিকতাকেও একটু প্রশ্রয় দিই, যেটা ঘটছে সেটাকে বলতে পারেন যে আমি আধুনিক। আজকে কাগজের যে হেডলাইন, তাই নিয়ে যদি কবিতা লিখতে পারি, যা ঘটছে ওই সেদিকে লিখতে পারে যে আধুনিক হতে পারি, তা নয়। এইসব কথা বহু লোক, বহু সময়, বহু কাল ধরে বলে গেছে, সেটাও আমি বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি, আমার অধিকার আছে। কিন্তু সেই অধিকারটা হবে কবিতার অধিকার, এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত অধিকার নয়। কবিতা will drive me to that point of self-realization. কবিতা আমাকে নিজেকে আবিষ্কার করতে শেখাবে যদি আমি কবি। যেটা কবিতার অভিমুখ বলা হচ্ছে, জিজ্ঞেস করলো, বলেছেন যে কবিতার অভিমুখ নিয়ে বলতে, কবিতা কোথায় যেতে চায়, এটা কবিতা যদি জানতো, এটা যদি কবিতা জানতো, কবিতা ঈশ্বর হতো। কবিতাকে ঈশ্বর বলা হয়, কিন্তু এটা সত্যি কথা, কবিতাও ঈশ্বর, কারণ তাকে কখনো ধরে রাখা যায় না, তাকে সম্পূর্ণ পাওয়াও যায় না, তাকে ধ্যানে ধ্যানে আনতে হয়, জ্ঞানে জ্ঞানে বুঝতে হয়, ভাবে ভাবে আঁকড়াতে হয়, কিন্তু সে তাও বেরিয়ে থাকে। কবিতার মতন কবিতা অনেক, যেটা সুবিধা খুব সুন্দর করে বলে, নারীর মতো। নারীকে পাওয়া যায় বলে কোনো কবিও মনে করেনি,
কোন পুরুষেরও মনে করার কোন অধিকার নেই। পেতে গেলে একটা ধারণাকে পেতে হবে, সেই ধারণাটা কি, সেই ধারণাটা কোথায়, কতখানি, সেটা বুঝতে বুঝতে সময় চলে যায়। Life is like a walking shadow. It struts and frets its hour upon the stage, and there is plenty. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Shakespeare. তো যাই হোক, শেষ কথা বলি, জয়, হ্যাঁ জয়, সুবোধ, শ্রীযাত্রা পূজা দিচ্ছে। এরা কবিতাকে দৈনন্দিনে ভাবনা ও ভাষায় এইখানে সে পৌঁছেছে আপাতত আমাদের বাংলা কবিতা। কিন্তু বাংলা কবিতার অভিমুখকে আমি বাংলা কবিতার আলাদা অভিমুখ বলে ভাবতে চাই না, তার কারণ হচ্ছে কবিতার একটাই, all poets belongs in the same school of thought। সেটা হচ্ছে যারা কবি কি হবে ভাবে, কবিতা কি হবে না। মানে লড়তে গেলে, পাঞ্জাব করতে গেলে ফরাসিদের সময় লড়ো, তাদের ছাড়ছো কেন? পুলিশের সময়, সিম্বর্সকার সময় লড়ো, এর সঙ্গে কি বলে এলিয়েটের সঙ্গে লড়ো। কবিতা তো চারিদিকে ছড়িয়ে রয়েছে, দেখো না কে কোথায় কি রয়েছে। খুব সুন্দর কথা এলিয়েট বলেন, গুড পোয়েটস না, ব্যাড পোয়েটস ইমিটেট, ব্যাড পোয়েটস ইমিটেট, তারা নকল করে, গুড পোয়েটস স্টিল, তারা চুরি করে নেয়। এই চুরি, এই চৌর্য বৃত্তিটা হচ্ছে কবিতার ফল। চুরি করতে হবে, কোথেকে করবো আমি জানি না, কিন্তু এমন ভাবে করবো যে সারা পৃথিবী জানবে না, শুধু আমি জানবো, এবং যখন ধরা পড়বে তারা জানবে যে এটা সার্থক, সেটাই